আগের দিন তো রিফ্র্যাকশন কমপ্লিট হয়েছিল, এবারে রিফ্র্যাকশন থ্রু দ্য গ্লাস প্রিজম এটা স্টার্ট করবো এবং কমপ্লিটও হয়ে যাবে আজকে। এটাও কিন্তু খুব ভাইটাল পার্ট, এটা ভাইটাল চ্যাপ্টার। এইটা কমপ্লিট করার পরে প্রবলেম সরিয়ে তারপর আমরা লেন্সে যাব। ওকে, একটু ডায়াগ্রামে ড্র করবি। এক্সামে এইসব ডায়াগ্রামগুলো সবসময় পেন্সিল দিয়ে। প্রিজম নিয়ে প্র্যাকটিক্যালও আছে, তো যখন ফিজিক্যালি আসবি তখন আমি দেখাবো। ডিফারেন্ট টাইপের প্রিজম আছে এবং ডিফারেন্ট সারফেসগুলোকে রিফ্র্যাক্টিং করা যায়, মানে রিফ্র্যাকশন করা যায়। যেমন এটা একটা মোটামুটি রেগুলার প্রিজম, মানে সমবাহু প্রিজম। ক্যাপিটাল এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, এখানে নাম্বার 1 অ্যান্ড 2টা হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস, প্রতিসারক তল। তার লাইট রেট নাম্বার 1 রিফ্র্যাক্টিং সারফেসে পড়লো, আফটার রিফ্র্যাকশন গেল সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেস দিয়ে বেরিয়ে গেল, বুঝছে? বা এটার ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল প্রিজম, মানে হচ্ছে সমকোণী প্রিজম। লাইট এরকমভাবে গিয়ে এইভাবে বেরোতে পারে যদি আপাতন কোণের মান, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, তাহলে কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এখানে লিখে রাখবে ক্যাপিটাল, এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, ক্যাপিটাল এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। 1 and 2 আর দ্য রিফ্র্যাক্টিং সারফেস, মানে প্রতিসারক তল। 1 and 2 আর দ্য রিফ্র্যাক্টিং সারফেস বা প্রতিসারক তল। ক্যাপিটাল এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। তাহলে ফিগার নাম্বার 2 লিখে রাখবি সমকোণী প্রিজম। এখানে আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি, এখানে আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি, তাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নেক্সট, তুমি প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ A। ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ A। ডেল্টাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন, মনে হয় বাংলায় চ্যুতি কোণ। অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন বা বাংলায় হচ্ছে চ্যুতি কোণ। এটা হচ্ছে প্রিজম কোণ, এটা হচ্ছে প্রিজম কোণ। ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু। কোনটা কি এক্সপ্লেন করছি আগে আমি ডায়াগ্রাম এনে নিই।
হচ্ছে এয়ার বায়ু মাধ্যম, এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে এয়ার। দেখ দুটো প্রতিষ্ঠানক তল হচ্ছে 1 নম্বর 2 নম্বর সারফেস। আলাপ করছি বায়ু মাধ্যম থেকে এই কাঁচ মাধ্যম বা পিজামার উপর পড়ছে। I1 আপাতন কোণ, কারণ এই তলের উপর লম্ব টেনেছি এবং প্রতিসরণের ফলে এখানে R1, এই সারফেসের উপর 4 আবার I2 কোণে বেরিয়ে যাচ্ছে। তুই বলবি তো একই মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এটাও তো R1 হওয়া উচিত ছিল। যদি সমবাহু প্রিজম হয় তাহলে এই দুটো মানে কোণের মানটা হচ্ছে সমান, তাহলে এখানে R1 = R2 হবে এবং এখানে I1 = I2 হবে। কিন্তু সবসময় তো সমবাহু প্রিজম হবে না, তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আলাদা হবে। তাহলে R1 যা হবে R2 তো চেঞ্জ হবেই অবশ্যই, নর্মালটা ঘুরে যাচ্ছে, লম্বটা অবিলম্বটা তো ঘুরে যাচ্ছে এই দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল হওয়ার জন্য। আচ্ছা, যদি এই সারফেসটা না থাকতো তাহলে কোথায় দিয়ে আলোর রশ্মি পাস করতো? এই পয়েন্ট দিয়ে পাস করতো। এই সারফেসটা না থাকলে কোথা দিয়ে পাস করতো? এখান দিয়ে পাস করতো। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। যদি আলোর রশ্মি এই সারফেস না থাকতো কোথা দিয়ে পাস করতো? এই পয়েন্ট দিয়ে। আলোর রশ্মি এই সারফেস না থাকলে কোথা দিয়ে পাস করতো? এই পয়েন্ট দিয়ে। দুটোর যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। আচ্ছা, তাহলে দেখ এই অবিলম্বগুলোকে এক্সটেন্ড করেছি। এটা ধর ও পয়েন্ট, এখানে একটু নাম দিয়ে দিয়েছি ধর পি ও, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে আর। একটু দেখে নে তারপর পরে লিখবি। দেখ এই অ্যাঙ্গেলটা I1, পুরোটা I1, এইটুকুনি হচ্ছে R1, তাহলে এইটুকুনি কোনো লিখতে পারি I1 - R1। এইটা R1 হলে পুরোটা I1, তার থেকে R1 বাদ দিয়ে I1 - R1। দেখ এটা I2 হলে পুরোটা I2, তার থেকে R2 বাদ দেয়, তাহলে এইটুকুনি কত হয়ে যাবে? I2 - R2। তাই তো? তাহলে POR ত্রিভুজ থেকে পাই PQR বলছি ত্রিভুজ থেকে পাই বহিস্থ কোণ মানে হচ্ছে ডেল্টা, কি হবে? অন্তস্থ কোণের সামেশন I1 - R1 I2 - R2 और डेल्टा इक्वल टू लिखते पारी I1 + I2 - R1 + R2। ওকে, কারণ কিছু লিখিস না, ওকে লেখাতে হবে আগে। আবার POQ ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি? R1 + R2 + অ্যাঙ্গেল O = 180 ডিগ্রি। R1 + R2 + অ্যাঙ্গেল O = 180 ডিগ্রি। আবার দেখ PAQO সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ। PAQO বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে অ্যাঙ্গেল A + অ্যাঙ্গেল O = 180 ডিগ্রি। তাহলে 3 নম্বর 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 2 and 3 দুটোকে ইকুয়েট করে দিন। তাহলে R1 + R2 = অ্যাঙ্গেল A। তাই তো? তাহলে 1 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে ডেল্টা = I1 + I2 - R1 + R2। তাহলে এটার জায়গায় লিখে দিতে পারি অ্যাঙ্গেল। তাহলে কি হলো? I1 হচ্ছে আপাতন কোণ প্রথম প্রতিসরক তলে, R1 হচ্ছে প্রতিসরণ কোণ, R2 এটা হচ্ছে I2। যেহেতু এই দুটো অ্যাঙ্গেল ডিফারেন্ট তাই এখানে I1 R2 ডিফারেন্ট হয়ে গেছে, I1 I2 ডিফারেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে প্রিজম কোণ, ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। তার ডেল্টা = কি লিখতে পারি? অন্তস্থ কোণের সামেশনের সঙ্গে সমান।
তাহলে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, এই পুরোটা যদি I1 হয় পুরোটা I1 হবে, তার থেকে R1 বাদ দিয়ে I1 মাইনাস R1, এটা I2 হলে পুরোটা I2 হবে, তার থেকে R2 বাদ দিয়ে I2 মাইনাস R2, তার ডেল্টা ইকুয়াল টু আমি কি লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। এবার দেখ POQ ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল O ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখ PAQO সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ সলভ করলে আমরা কি পাচ্ছি R1 প্লাস R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল A, এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা এসে গেল। হলো একটু লিখে রাখবি, এ হলো প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণ, এবার প্রথম প্রতিসারক তলে আপাতন এবং প্রতিসরণ কোণের মান যথাক্রমে, প্রথম প্রতিসারক তলে আপাতন এবং প্রতিসরণ কোণের মান যথাক্রমে I1, R1, এবং দ্বিতীয় প্রতিসারক তলে যথাক্রমে I2 এবং R2। তাহলে লিখবি PQR ত্রিভুজ থেকে পাই PQR ত্রিভুজ থেকে পাই বহিস্থ কোণ ডেল্টা ইকুয়াল টু I1 plus I2 minus R1 plus R2। আবার লিখবি POQ ত্রিভুজ থেকে পাই অ্যাঙ্গেল R প্লাস অ্যাঙ্গেল O, R1 প্লাস অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল O ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার লিখবি PAQO একটি বৃত্তস্থ চতুর্ভুজ, PAQO একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এটা R1 plus R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল A, ডেল্টা ইকুয়াল টু লিখতে পারি I1 plus I2 minus A। হলো নেক্সট প্রমাণ লিখবে পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো, পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো। লেখে না হয়ে থাকলে আরেকবার দেখে নিন ভিডিওটা পেয়ে যাবে। পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ।
এই পর্যন্ত সেমভাবে আসতে হবে, মানে প্রথম প্রমাণটা পুরোপুরি করতে হবে, করার পরে লক্ষ্য করে দেখ। 1 নম্বর প্রতিসারক তলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি স্নেলের সূত্র অনুযায়ী, মিউ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1। 2 নম্বর প্রতিসারক তলের ক্ষেত্রে কি লিখতে পারি, সাইন অফ I2 বাই সাইন অফ R2। পাতলা প্রিজমের ক্ষেত্রে I1, R1, I2, R2 খুব ক্ষুদ্র। পাতলা প্রিজমের ক্ষেত্রে I1, R1, I2, R2 খুব ক্ষুদ্র। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন অফ I1 নিয়ার ইকুয়াল টু I1, সাইন অফ R1 নিয়ার ইকুয়াল টু R1, সাইন অফ I2 নিয়ার ইকুয়াল টু I2, সাইন অফ R2 নিয়ার ইকুয়াল টু R2। তাহলে এখানে পাচ্ছি কি, তাহলে মিউ ইকুয়াল টু দেখ I1 বাই R1 আগে দেখে নে, লিখতে দেবো তখন I1 ইকুয়াল টু মিউ ইন্টু R1। এটার ক্ষেত্রে কি পাচ্ছি, মিউ ইকুয়াল টু সাইন অফ I2 বাই R2, তাহলে I2 বাই R2 और I2 इक्वल टू म्यू इंटू R2 और डेल्टा इक्वल टू की পেয়েছিলাম I1 প্লাস I2 মাইনাস অফ A। তাহলে I1 এর জায়গায় এটা বসাচ্ছি মিউ ইন্টু R1, I2 এর জায়গায় এটা বসাচ্ছি মিউ ইন্টু R2 মাইনাস অফ A और म्यू इंटू R1 प्लस R2 माइनस ऑफ A। R1 प्लस R2 माने A। R1 प्लस R2 इक्वल टू A। তাহলে म्यू इंटू A माइनस ऑफ A और म्यू माइनस 1 इंटू A। एक नम्बर प्रतिसारक तलेर क्षेत्रे लिखते पारी मिउ इक्वल टू साइन अफ I1 बाई साइन अफ R1। 2 नम्बर प्रतिसारक तलेर क्षेत्रे स्नेलेर सूत्र अनुयायी लिखते पारी साइन अफ I2 बाई साइन अफ R2। जेहेतु पातला प्रिजम ताई I1, R1, I2, R2 खूब क्षुद्र, ताहले साइन अफ I1 लिखते पारी नियर इक्वल टू I1, साइन अफ R1 इक्वल टू लिखते पारी R1, साइन अफ I2 হচ্ছে I2, साइन अफ R2 হচ্ছে R2। তাহলে এই থেকে কি পাচ্ছি I1 বাই R1 ইকুয়াল টু মিউ और I1 মিউ ইনটু R1। এটা ক্ষেত্রে কি পাচ্ছি I2 ইকুয়াল টু মিউ ইনটু R2। আমরা ডেল্টা ইকুয়াল টু কি পেয়েছি I1 প্লাস I2 মাইনাস অফ A, তার আগে এটা প্রুফ করে দিতে হবে। তাহলে বসিয়ে দিলাম। এবার R1 প্লাস R2 ইকুয়াল টু A, সেটা প্রমাণ ছিল আগেরটায়, তাহলে এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু সবথেকে বেশি এসছে পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করব, কারণ তাহলে দুটোকেই একসঙ্গে টেনে নেওয়া। তাহলে আগেরটা প্রমাণ করার পর বাকিটা লেখা, আগেরটা পুরোপুরি প্রমাণ করবি, আগেরটা এই পর্যন্ত লিখবি, লেখার পর এটা লিখবি 1 নম্বর প্রতিসারক তলের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1। सिमिलरली 2 नम्बर प्रतिसारक तलेर क्षेत्रे स्नेलेर सूत्र अनुयायी 2 नम्बर प्रतिसारक तलेर क्षेत्रे स्नेलेर सूत्र अनुयायी जेहेतु I1, R1, I2, R2 खूब क्षुद्र, एबार लिखे फेल 1 मिनट का जेहेतु I1, R1, I2, R2 खूब क्षुद्र, তাহলে লিখে রাখ সাইন অফ I1 নিয়ার ইকুয়াল টু I1, সাইন অফ I2 নিয়ার ইকুয়াল টু I2, সাইন অফ R1 নিয়ার ইকুয়াল টু R1, সাইন অফ R2 নিয়ার ইকুয়াল টু R2।
তাহলে এখানে লিখবি মিউ ইকুয়াল টু I1 বাই R1 আর I1 ইকুয়াল টু মিউ ইন্টু R1। এখানে লিখবে এটা। will be here delta equal to I1 plus I2 minus A। তাহলে বসে দিলাম এটা। নেক্সট প্রুফটা আরও ইম্পর্টেন্ট, লিখবে ন্যূনতম চ্যুতিকোণের সঙ্গে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। ন্যূনতম চ্যুতিকোণের সঙ্গে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। ন্যূনতম চ্যুতিকোণের সঙ্গে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা ডায়াগ্রামটা মুছে ফেললাম, যদিও একই টাইপের ডায়াগ্রাম সবসময় লাগবে। বিশেষ করে এই তিনটে প্রমাণের ক্ষেত্রে এটা হচ্ছে I1, এটা R1, এটা R2, এটা হচ্ছে I2, এটা হচ্ছে A। তাহলে আমরা কী কী রিলেশন পেলাম? ডেল্টা ইকুয়াল টু কী পেয়েছি? I1 প্লাস I2 মাইনাস অফ A। প্রমাণ করার দরকার নেই, স্ট্যান্ডার্ড ফর্মুলা যে কোনো সময় ইউজ করতে পারিস। আর A ইকুয়াল টু কী পেয়েছি? R1 প্লাস R2। নাম্বার 2, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে প্রিজমটাকে সমবাহু প্রিজম হতে হবে। আমি একটু আগে বলেছি সমবাহু প্রিজম হলে কী হবে রে? এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তার মানে যদি I1 এটা R1 হয়, তাহলে সেম ইনক্লিনেশন আছে, তাহলে এটাও R1 হবে, এটাও তাহলে I2 হবে। কারণ এটা এয়ার থেকে আসছে, মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে, আবার মিউ থেকে এয়ারে ব্যাক করছে। তাহলে এই পেয়ারটা যদি I1 R1 হয়, এটার যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, যে আনতি আছে, এটাও সেম অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, তাহলে এটাও R1ই হবে, একই মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার দেখ একই মাত্রায় ব্যাক করছে, তাহলে এখানে I2টা I1ই হবে। তাহলে ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে প্রিজমটা হচ্ছে সমবাহু প্রিজম, ডেল্টা মিনিমাম। তাহলে I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2 হবে। যদি এটা এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন এবং ম্যাথামেটিক্যাল প্রুফও আছে, কিন্তু তোদের সিলেবাসে ম্যাথামেটিক্যাল প্রুফ নেই, কোনো বোর্ডেই সিলেবাসে ম্যাথামেটিক্যাল প্রুফ নেই। তাহলে ফর ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম, I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2। তাহলে এই সমীকরণে আমরা কি লিখতে পারি? ডেল্টা মিনিমাম I2 জায়গায় I1 বসিয়ে দিচ্ছি, তাহলে 2I1 মাইনাস হবে और डेल्टा मिनिमम प्लस A बाई 2 दैट इज इक्वल टू I1। এটা কোথা থেকে পেলাম? ফ্রম ইকুয়েশন 1। আবার দেখ ফ্রম ইকুয়েশন 2 এটা আমরা কি লিখতে পারি? A इक्वल टू 2R1 और R1 इक्वल टू लिखते पारी A बाई 2। अच्छा, তাহলে মিউ ইকুয়াল টু এই পেয়ারটার ক্ষেত্রে কি লিখতে পারি? সাইন অফ I1 বাই সাইন অফ R1, और साइन ऑफ I1 माने साइन ऑफ डेल्टा मिनिमम प्लस A बाई 2 बाई साइन ऑफ R1 माने साइन ऑफ A बाई 2।
তাহলে এটা কি পেলাম, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের সঙ্গে এবং ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্ক পেলাম, প্রচন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়াগ্রামে একই, তাহলে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। আবার A ইকুয়াল টু R1 প্লাস R2। ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে প্রিজমটি সমবাহু প্রিজম হতে হবে। ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে প্রিজমটি সমবাহু প্রিজম হতে হবে। অর্থাৎ I1 ইকুয়াল টু I2 হবে, R1 ইকুয়াল টু R2 হবে। I1 ইকুয়াল টু I2 এবং R1 ইকুয়াল টু R2 হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই এখানে বসিয়ে দিলাম। डेल्टा मीन प्लस A/2 I1 दो नंबर समीकरण থেকে R1 इक्वल टू A/2 चलो B इक्वल टू sin ऑफ I1 बाय sin ऑफ I2 R1 स्नेलेर सूत्र अनुযায়ী चलो mu इक्वल टू এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রুফ অনেকবার এসেছে তোরা বোর্ডের পেপার খুলে দেখে নিতে পারিস একাধিকবার 2 মার্কসের প্রুফ এসেছে অথবা যদি প্রুফ না আসে অবশ্যই প্রবলেম আসবে কিছু না কিছু আসবে এটা থেকে হয় প্রুফ আসবে নালে প্রুফ না আসলে প্রবলেম আসবে এরামে এসেছে প্রুফ এসেছে এর রিলেটেড প্রবলেম আসছে সেম ফর্মুলা দিয়ে বোর্ডের যে কোনো পেপার করবে টেস্ট পেপার করবে যে কোনো পেপার করবে দেখবে যে একাধিকবার এটা এসেছে এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট প্রিজম ছোট চ্যাপ্টার কিন্তু প্রত্যেক খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেক্সট লিখবি চ্যুতিকোণের সঙ্গে আপাতন কোণের সম্পর্কযুক্ত গ্রাফ চ্যুতিকোণের সঙ্গে আপাতন কোণের সম্পর্কযুক্ত গ্রাফ এটা ডায়াগ্রামটা আঁকতে দেয় অনেক সময় এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিভিশন এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট एंगल ऑफ डेविएशन माने च्युतिकोण माने डेल्टा এটা হচ্ছে एंगल ऑफ इंसिडेंस एनसी আপাতন কোণ এই কার্ভটা হচ্ছে এরকম টাইপের কার্ভ পাওয়া যাবে
যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হাই তখন কিন্তু এটা ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম, আদারওয়াইজ I1 I2 angle, these are the delta। তাহলে দেখ যখন I1 আপাতন কোণ এবং I2 হচ্ছে প্রতিসরণ কোণ ওদিক সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, I1 আর I2 যখন দুটো তলের ক্ষেত্রে আপাতন কোণের মান, এদিকে I1 এটা R1 এটা R2 এটা I2, তখন কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ধরেছে। এবার যখন দুটো কোণের মান সমান I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I, তখন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম। তার মানে যখন একটু ডায়াগ্রামটা আঁকলে দেখ, মনে কর এটা I1 এটা R1 এটা R2 এটা I2, তার মানে I1 I2 আপাতন কোণের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। এবার যখন I1 ইকুয়াল টু I2 নিশ্চয়ই R1 ইকুয়াল টু R2 হবে, তাহলে তখন সেটা I, তখন সেটা ডেল্টা মিনিমাম। এবারে প্রিজমের সীমাস্ত কোণ বা লিমিটিং অ্যাঙ্গেল, প্রিজমের সীমাস্ত কোণ বা লিমিটিং অ্যাঙ্গেল, এটা বলে প্রিজম চ্যাপ্টারটা কমপ্লিট হবে, এর প্রবলেম। প্রিজমের সীমাস্ত কোণ বা লিমিটিং অ্যাঙ্গেল, সীমাস্ত কোণ মানে দেখ এখানে I1 এটা R1, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েছে, দুটোর ইন্টারফেস দিয়ে পাস করছে, তার মানে যে আপাতন কোণের জন্য প্রথম তলে যে আপাতন কোণের জন্য দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলছে প্রিজমের সীমাস্ত কোণ। তাহলে প্রথম তলে যে আপাতন কোণের জন্য দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে প্রিজমের সীমাস্ত কোণ। তাহলে ডেফিনেশন লিখতে পারিস, প্রথম তলে যে আপাতন কোণের জন্য, প্রথম তলে যে আপাতন কোণের জন্য দ্বিতীয় তলে প্রিজমের প্রতিসরণ কোণের মান, দ্বিতীয় তলে প্রিজমের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, দ্বিতীয় তলে প্রিজমের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকেই বলা হচ্ছে প্রিজমের সীমাস্ত কোণ। দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলছে সীমাস্ত কোণ। তাহলে আরেকবার ডেফিনেশনটা বললাম, প্রথম তলে যে আপাতন কোণের জন্য আলোক রশ্মির যে আপাতন কোণের জন্য, প্রথম তলে কোনো প্রিজমে আলোক রশ্মির যে আপাতন কোণের জন্য দ্বিতীয় তল কর্তৃক বা দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে সীমাস্ত কোণ। আচ্ছা, তাহলে এই দুটো তলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মিউ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1, তাই তো। তাহলে এখানে দেখ এটা R1 এটা কি R2, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু প্রিজম অ্যাঙ্গেল একটু আগে পেয়েছি, और R1 प्लस R2 मान है थीटा c, that is equal to prism angle, और R1 equal to a minus of theta c।
or from equation 1 তাহলে sin of I1 equal to mu into sin of R1 or mu into sin of A minus of theta c R1 এর জায়গায় বসিয়ে দিলাম or mu into sin A cos B minus of cos A sin B হবে এবার দেখ আগের দিন আমরা প্রুভ করেছিলাম sin of theta c that is equal to 1 by mu না কারণ এটা ar এটা হচ্ছে mu এটা হচ্ছে ar sin of theta c কি ছিল refractive index of rare medium লঘুমাত্রার প্রতিসরাঙ্ক by refractive index of denser medium ঘনমাত্রার প্রতিসরাঙ্ক refractive index of rare medium by refractive index of denser medium লঘুমাত্রার প্রতিসরাঙ্ক by ঘনমাত্রার প্রতিসরাঙ্ক এখানে লঘুমাত্রা বলতে কি আছে বায়ু মাধ্যম মানে 1 ঘনমাত্রা হচ্ছে mu তাহলে sin theta c এটা বসালাম এখান থেকে cos theta c বার করে নিতে পারবো root over of 1 minus sin square theta c মানে যদি বসিয়ে দিই দেখ তাহলে আসবে mu square minus 1 by mu তাহলে এখানে বসাচ্ছি দেখ sin a into cos theta c মানে root over of mu square minus 1 by mu minus of cos a sin theta c মানে হচ্ছে 1 by mu mu দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল sin a minus cos a और I1 equal to sin inverse of root over of mu square minus 1 sin a minus of cos a তাহলে এটা সীমাস্থ কোণ তাহলে যে আপাতন কোণের জন্য প্রথম তলে যে আপাতন কোণের জন্য দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে সীমাস্থ কোণ তাহলে দেখ mu equal to sin I1 by sin of R1 তাই তো তাহলে এটা কি থিটা সি অ্যাঙ্গেলে পড়েছে ওটা 90 ডিগ্রি তাহলে R1 plus R2 equal to A R2 equal to হচ্ছে এখানে দেখ থিটা সি তাহলে R1 equal to A minus of theta c তাহলে এখানে বসিয়ে দিচ্ছি sin A minus B ফর্মুলা অ্যাপ্লাই করছি sin A cos B minus cos A sin B হলো mu দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটা হয়ে গেলাম কারণ sin of theta c মানে কি 1 by mu তাহলে এখান থেকে cos of theta c বার করে নিতে পারবো 1 minus sin square theta c জাস্ট বসিয়ে দিচ্ছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলা লাগে যদি না মনে রাখতে পারিস তাহলে তো ডিরাইভ করে বার করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মুলা কিন্তু তাহলে লিখবি প্রথম তলে আপাতন কোণের মান I1 প্রতিসরণ কোণের মান R1 দ্বিতীয় তলে হচ্ছে থিটা সি এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে স্নেলের সূত্র অনুযায়ী R1 plus R2 equal to A তাহলে R2 equal to theta c তাহলে এখানে বসিয়ে দে from equation 1 এবার এটা sin A minus B ফর্মুলা ভাঙবি
সাইন থিটা ইকুয়াল টু 1 বাই মিউ এখানে পুট করবে cos থিটা সি। তাহলে বসে দিলাম এই I1টা হচ্ছে সিনাস্তকরণ। আচ্ছা প্রবলেম দেখ লিখবে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু প্রিজমের একটি সমবাহু প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের মান নির্ণয় করো। ন্যূনতম চ্যুতিকোণের মান নির্ণয় করো। দেয়া আছে উহার উপাদানের প্রতিসরাঙ্ক। দেয়া আছে উহার উপাদানের প্রতিসরাঙ্ক। উহার উপাদানের প্রতিসরাঙ্ক 1.6। উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.6। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবো মিউ ইকুয়াল টু সাইন অফ ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন অফ a/2। সমবাহু প্রিজম মানে এ হচ্ছে 60 ডিগ্রি। ডেল্টা মিনিমামটা আমাকে বার করতে হবে। মিউ হচ্ছে 1.6 বসালে কিন্তু ডেল্টা মিনিমামটা পেয়ে যাবে। অ্যান্সার করে দিচ্ছি 46.26। अच्छा नेक्स्ट क्वेश्चन नंबर 2। একটি আলোক রশ্মি প্রিজমের হেভি তলের উপর চিত্র অনুযায়ী দেওয়া আছে। প্রিজমের হেভি তলের উপর $55 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো। $55 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো এবং অপর তল কর্তৃক ই কোণে নির্গত হলো। অপর তল কর্তৃক ই কোণে নির্গত হলো। যদি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক যদি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হয় এবং প্রিজমটি সমবাহু প্রিজম হয় তাহলে ই এর মান নির্ণয় করো। প্রিজমটি সমবাহু প্রিজম হয় তাহলে ই এর মান নির্ণয় করো।
আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে এটা কত হবে 60 ডিগ্রি প্রিজম কোনটা, এটা ধর R1, এটা হচ্ছে I1। তাহলে আমরা কি জানি রে, মিউ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1 और साइन ऑफ 55 बाई साइन ऑफ R1 মিউটা 1.5। তাহলে R1 নিশ্চয়ই ফাইন্ড করতে পারবে। ওকে, এটা R1 আর এটা R2। তাহলে R1 প্লাস R2 দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। R1 এর ভ্যালু পুট কর, R2 নিশ্চয়ই ফাইন্ড করতে পারবে। আবার দেখ মিউ ইকুয়াল টু সাইন অফ E বাই সাইন অফ R2। এই R2 ভ্যালুটা এখানে বসিয়ে দে, মিউ হচ্ছে 1.5, তাহলে ইটা ফাইন্ড করতে পারবে। তাহলে এই দুটো পেয়ারের কাছে সাইন অফ I1 বাই সাইন অফ R1, I1 জানিস, মিউ জানিস, R1 পেলি। এবার R1 প্লাস R2 ইকুয়াল টু 60 ডিগ্রি। R1 এর ভ্যালু পুট কর, R2 পেয়ে যাবে। এই দুটো পেয়ারের ক্ষেত্রে সাইন অফ E বাই সাইন অফ R2 ইকুয়াল টু 1.5, R2 ভ্যালু পুট করে দেয়, তাহলে ইটা পেয়ে যাবো। যেটা বেসিক কনসেপ্ট আর কি। অ্যান্সার হচ্ছে 42.7 ডিগ্রি। Next problem. Number 3. একটি আলোক রশ্মি একটি লম্ব সমকোণী প্রিজমের উপর একটি সমকোণী প্রিজমের উপর চিত্রানুযায়ী পড়ল, সমকোণী প্রিজমের উপর চিত্রানুযায়ী পড়ল। তাহলে উহার উপাদানের প্রতিসরাঙ্ক কত হতে পারে? উহার উপাদানের প্রতিসরাঙ্ক কত হতে পারে? ভালো ভালো করে দেখ, চিত্র দেখে বুঝতে পারছিস এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার মানে নিশ্চয়ই যে আপাতন কোণ যেটা এক্স আছে তার মানটা সংকট কোণের থেকে বেশি। দুদিকে সাইন নেয়, সাইন অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু সাইন অফ থিটা সি, আর সাইন অফ এক্স সাইন অফ থিটা সি মানে কি লিখতে পারি 1 বাই মিউ, তাই তো। এখানে এক্সটা কত হবে বলতো, এটা যেহেতু 90 ডিগ্রি তাই এক্স प्लस एक्स दैट इज इक्वल टू 90 डिग्री और एक्स इक्वल टू 45 डिग्री। अच्छा तो लेकिन साइन ऑफ 45 दैट इज ग्रेटर देन इक्वल टू 1 बाई म्यू माने 1 बाई √2 1 बाई म्यू और म्यू ग्रेटर देन √2। ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছিস x প্লাস x ইকুয়াল টু 90 আর x ইকুয়াল টু দেখতে পাচ্ছিস ডায়াগ্রামে, কারণ এটা সমকোণী ত্রিভুজ
ফর্ম করেছে, তাহলে 2x = 90 আর x = 45 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এখানে আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি। x > θ, দুদিকে সাইন দিচ্ছি, সাইন অফ থিটা মানে হচ্ছে 1/μ, যেহেতু এটা বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, আর এটা সাইন অফ x মানে 1/√2, এটা 1/μ, আর μ > √2। ওকে, এই পর্যন্ত দেখে রাখবি। পরের দিন লেন্স স্টার্ট করব, কিন্তু পরের সপ্তাহে পরীক্ষা নেবো। এই সপ্তাহে পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নিতে পারলাম না। পরের সপ্তাহে পরীক্ষা নেবো কিন্তু। আচ্ছা, যারা ফিজিক্যালি দেবে, তবে আমি বলবো যে ফিজিক্যালি কোনো একটা সময় এসে দেওয়ার চেষ্টা কর আমাকে ফোন করে, কারণ বোর্ড পরীক্ষা ফিজিক্যালি না দিলে খুব মুশকিল, কারণ খাতা আমি প্রপারলি চেক করতে পারবো না। নাহলে এসে ওখানে ফিজিক্যালি পরীক্ষা দিয়ে লিখে তাহলে খাতা কাউকে দিয়ে সাবমিট করে দিস, কারণ ফিজিক্যালি পরীক্ষা না দিলে ছবি তুলে পাঠালে হবে না, কারোকে দিয়ে তাহলে খাতা পাঠিয়ে দিস, সেটা সুবিধা হবে। কারণ আমি চেক করতে পারবো না, মোবাইলে তো চেক করা যাবে না, মানে ওটা প্রিন্ট আউট নামাতে পারবো, অত খাতা প্রিন্ট আউট নামানো সম্ভব না। আর আমি যদি লাইন বাই লাইন মার্কিং আছে, লাইন বাই লাইন মার্কিং যদি এখন থেকে না শিখিস, এই খাতা কিন্তু স্কুল আর দেখবে না, বোর্ড দেখবে, সুতরাং প্রবলেমে পড়বে। স্কুল তো বোর্ডের ইনস্ট্রাকশন ফলো করে না, সুতরাং কিন্তু প্রবলেমে পড়তে হবে। ওকে।